কাল পর্যন্ত আমরা প্রোগ্রাম করে ফেলেছি, সোয়াপিং করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাদের একটু লাস্ট পার্ট, যেটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট রয়েছে, সেই স্টেটমেন্টগুলোর ব্যাপারে আমরা একটু বলবো। সাধারণত যখন প্রোগ্রামগুলো লিখি মানে স্টেটমেন্ট লিখি। স্টেটমেন্ট কেন বলছি? প্রতিটা লাইনের শেষে যখন আমাদের নির্দেশটা দেওয়া হয়ে যাচ্ছে তখন আমরা একটা সেমিকোলন দিচ্ছি, তার মানে প্রোগ্রামটা শেষ। এই প্রোগ্রামটা নয়, স্টেটমেন্টটা শেষ, মানে নির্দেশটা শেষ হলো, তার পরের নির্দেশ আলাদা। এমনও হতে পারে আমরা সেম লাইনে সেমিকোলন দিয়েও লিখতে পারি, কিন্তু যেহেতু এটা বোঝার অসুবিধে হবে সেই কারণে আমরা নেক্সট লাইনে চলে যাই এবং সেমিকোলন দিতে হবে বলে দিয়ে দিই। তার মানে যখন প্রোগ্রাম একটা চলছে তখন প্রতিটা স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে এবং সেটা সিকোয়েন্সিয়ালি, আর যখন টার্মিনেট করে যাচ্ছে একদম লাস্ট আর কিছু থাকছে না তখন। কিন্তু কোনো সময় এই এক্সিকিউশনটা ডিফার করে। কীরমভাবে ডিফার করে? কোনো ডিসিশন থাকলে সেখানে ডিসিশন নিতে হয়, কোনো অংশ যদি এক্সিকিউশন থেকে বিরত থাকতে হয় তাহলে সেই জায়গাটা জাম্পিং করতে হয়, মানে করাতে হয়। তাহলে এই যে ব্যাপারগুলো থাকছে, এই ব্যাপারগুলো আমাদের করার জন্যে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আর সেই পদ্ধতিগুলো একটু বলে দেব। যেমন এখানে বলছে একটা জায়গায় চেঞ্জিং দ্য অর্ডার অফ এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্ট, changing the order of the execution of the statement, that is changing the flow of control, might involve one of the following statement. সেই স্টেটমেন্টগুলো কি? তার মানে নর্মাল যে কন্ট্রোলটা চলছে সেই কন্ট্রোলটাকে কন্ট্রোল করার জন্যে আমরা কিছু স্টেটমেন্ট ব্যবহার করি। সেই স্টেটমেন্টগুলো নর্মাল স্টেটমেন্টের থেকে আলাদা। এক নম্বর হচ্ছে জাম্পিং। কি সেই রকম সেই প্রসেসগুলো বা সেই পদ্ধতিগুলো বা সেই টেকনিকগুলো? একটা হচ্ছে জাম্পিং, 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চিং, আর 3 নম্বর হচ্ছে লুপিং। ব্রাঞ্চিং, জাম্পিং আর লুপিং। এখানে ডিসিশন মেকিং যে রয়েছে, ডিসিশন মেকিংয়ের মধ্যেই এই ইফ এল স্টেটমেন্ট রয়েছে। ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যেই এইগুলো ইফ এল স্টেটমেন্ট রয়েছে। এখন জাম্পিংটা হচ্ছে এই যে এখানে বলছে ট্রান্সফার দ্য কন্ট্রোল ফ্রম দ্য ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার পয়েন্ট অ্যাট দ্য সেম প্রোগ্রাম। জাম্পিং হলো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন চলে যাচ্ছে কন্ট্রোলটা, তখন তাকে আমরা বলছি জাম্পিং। যেমন সাব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম, সাব প্রোগ্রামিং এমনই একটা জিনিস, ফ্লোচার্টেও বলেছিলাম এবং এক প্রোগ্রামিংও বলেছিলাম, যে সাব প্রোগ্রাম এমনই একটা জিনিস যেটা মেন প্রোগ্রামের মধ্যেই থাকছে, কিন্তু সেটা আমরা আলাদা করে লিখছি। কেন? কোনো একটা নির্দিষ্ট প্রসেস বহুবার যদি ব্যবহার হয় বা করতে হয় মেন প্রোগ্রামে, সেক্ষেত্রে মেন প্রোগ্রামের লেন্থ কমানো এবং ওই হ্যাপাজার্ড যাতে না হয় তার জন্য ওই পার্টটাকে আমরা আলাদা করে ফেলি এবং প্রয়োজন অনুযায়ী ওই পার্টটাকে আমরা কল করে নিই মেন প্রোগ্রামের মধ্যে যখন দরকার। তাহলে সেই ক্ষেত্রে যখন মেন প্রোগ্রাম চলছে এবং এক্সিকিউশন হচ্ছে এবং যদি আমাদের ওই পার্টটা দরকার হয়, মানে সাব পার্টটা দরকার হয় বা সাব প্রোগ্রামটা দরকার হয়, তখন আমরা কিন্তু জাম্পিং প্রসেসের মধ্যে করতে পারছি বা করি। তার মানে একটা প্রোগ্রাম কন্ট্রোলটা একটা সিকোয়েন্সে আসার পর
যখন দরকার হলো তখন সেই সিকোয়েন্সকে একটু ব্রেক করে অন্য জায়গায় চলে গেল এবং সেখানকার কাজগুলো করে আবার মেন পয়েন্টে ফিরে এলো বা মেন প্রোগ্রামে ফিরে এলো যত পর্যন্ত এক্সিকিউশন হয়েছে। তাহলে এটাকে আমরা বলবো জাম্পিং। ব্রাঞ্চিংও একটা সেরকম ব্যাপার। ব্রাঞ্চিং হচ্ছে যে ওই পার্ট অংশ যখন থাকে তখন ওই পার্ট অংশের যে জায়গাগুলো বা যে অংশগুলো প্রয়োজন হয় তখন সেইগুলো এক্সিকিউশন করে চলে আসে। আর লুপিংয়ের ক্ষেত্রে তো একটা শর্ত থেকেই যায়। লুপিংয়ের আমরা জানি, আগে লুপিং আমরা করেছি, ফ্লো চার্টেও করেছি। লুপিংয়ের ক্ষেত্রে একটা শর্ত থেকে যায়, এই শর্তের অনুযায়ী আমরা ওইখানে লুপিংগুলোকে কাজ করাই। তার মানে লুপিং করছে একটা ডিসিশন মেকিং একটা সূত্রের মধ্যে, অর্থাৎ একটা লুপিং মানেই সেখানে কিছু শর্ত থাকছে, সেই শর্ত অনুযায়ী যদি আমরা কাজ করি বা কাজ করাতে চাই তাহলে সেখানে একটা হ্যাঁ উত্তর আসে, একটা না উত্তর আসে। হ্যাঁ উত্তর এলে কী করতে হবে, না উত্তর এলে কী করতে হবে, দুটোই বলা থাকে এবং সেই অনুযায়ী কাজ করতে হয় বা কাজ করাতে হয়, তবেই প্রোগ্রামটা ঠিকঠাক মতন রান করে। এখানে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেকগুলো আছে, যেরকম ইফ এলস স্টেটমেন্ট আছে আমরা যেটা করব, আর সুইচ স্টেটমেন্ট আছে। সুইচ স্টেটমেন্ট আমরা এখনও জানি না, হয়তো অনেকেই হয়তো জানো। সুইচ কেস দিয়ে মানে অনেক সময় যদি প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ডিসিশন নিতে হয় এবং সেটা পরপর একটার পরিবর্তে অন্যটা যদি এরকম নিতে হয়, তখন কিন্তু আমরা সেখানে এই সুইচ কেস ব্যবহার করি। সুইচ কেসের ফলে কি হয়, সুবিধাটা কোথায়, ইফ এলস স্টেটমেন্ট যদি আমরা ব্যবহার করতে চাই এবং লিখি, তাহলে প্রত্যেকটা ইফ এলস স্টেটমেন্টে ইফ পার্টটা পড়বে, মানে প্রোগ্রাম কন্ট্রোল। কিন্তু সেক্ষেত্রে তোমার যদি একটা ইফে কাজ হয়েও যায়, সেক্ষেত্রে যদি সেখানে 5টা ইফ থাকে তাহলে প্রত্যেকটা লুপিংয়ের ফার্স্ট পার্টটা মানে ইফ পার্টটা কিন্তু পড়বেই, সেক্ষেত্রে টাইমটা লস হচ্ছে। ওইভাবে প্রোগ্রামকে মানে একটা ইফ এলস স্টেটমেন্টের পরেই যদি কাজটা হয়ে যায় তাহলে নেক্সট যে এক্সিকিউশনগুলো হবে না সেটা ঘোরানোর মতন এখনও মানে টেকনিক তৈরি হয়নি। তাই আমরা সেক্ষেত্রে, এবং হয়নি বললে ভুল হবে, মানে সিম্পল টেকনিক হয়নি, আমরা অনেকভাবে ওটা ঘুরিয়ে করতে পারি, কিন্তু তাতে সময় সাপেক্ষ লাগে। কিন্তু আমরা যদি তার জায়গায় সুইচ কেস করি, তাহলে সুইচ কেসের মেন লক্ষ্য হচ্ছে বা মেন মোটো হচ্ছে, যদি কোনো একটা সুইচ কেস ঠিক হয়ে যায় মানে পজিটিভ হয়ে যায়, তাহলে অন্য সুইচ কেসগুলো আর কম্পাইলার বা ইন্টারপ্রিটার রিড করবে না, ডাইরেক্টলি একদম লাস্ট পয়েন্টে চলে যাবে, যে পয়েন্টের থেকে তাকে অন্য কাজ করতে হবে বা টার্মিনেট করতে হবে। তাহলে এইটা গেল আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টের ক্ষেত্রে। এবার লুপিং স্টেটমেন্ট আছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে ইত্যাদি। আর জাম্পিং স্টেটমেন্টের মধ্যে যেটা সবথেকে বেশি প্রয়োগ করা হয় সেটা হলো গো টু স্টেটমেন্ট আর ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্ট, এই তিনটে স্টেটমেন্ট হচ্ছে জাম্পিং স্টেটমেন্টের ক্ষেত্রে পড়ে। কারণ যদি দেখা যায় যে কোনো একটা পার্ট এক্সিকিউশন হয়ে যাবার পর আর যে রিমেনিং পার্টটা রয়েছে সেখানে আর যাওয়ার দরকার নেই প্রোগ্রাম কন্ট্রোলের, সেখান থেকে আমরা তাহলে যদি তাকে একদম টার্মিনেট করাতে চাই তাহলে ব্রেক স্টেটমেন্ট অথবা ব্রেক স্টেটমেন্ট করে দিতে পারি। আর যদি ওখান থেকে যদি অন্য কোনো জায়গায় যাওয়াতে হয় বা নিয়ে যেতে হয় তাহলে গো টু স্টেটমেন্ট অথবা কন্টিনিউ স্টেটমেন্ট যখন যেরকম দরকার হবে তখন সেরকম ব্যবহার করে থাকি। এবার ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা বলবো ইফ তখন ব্যবহার করব যদি আমরা একটা কন্ডিশন পেয়ে থাকি এবং সেটা সিঙ্গল কন্ডিশন, যেরকম বলছে এখানে একটা জায়গায়, দ্য ইফ স্টেটমেন্ট এক্সিকিউটস আ সিঙ্গল স্টেটমেন্ট when the specified condition evaluates to non-zero value.
তাহলে যখন আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করব এবং যেখানে নন জিরো ভ্যালু রিটার্ন করবে, কোনো একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করা হলো, সেখানে তার যদি কোনো ভ্যালু না আসে, মানে উত্তর যদি না আসে, তাহলে সেখানে কি কাজ করবে? সেখানে তো কোনো কাজ করার জায়গা নেই। সেখান থেকে যে কোনো একটা উত্তর আসতে হবে, হ্যাঁ অথবা না, তবেই তার এগেনস্টে কন্ট্রোলকে কাজ করানো যাবে, আদারওয়াইজ কাজ করানো যাবে না। তারপরে বলছে ইট ডাজ নাথিং হোয়েন ইট ইভ্যালুয়েটস টু আ জিরো ভ্যালু। তার মানে আমি বললাম যেটা, যে যদি এখানে কিছুই কাজ করতে পারা যাবে না যদি ওই ভ্যালুটা জিরো আসে। যদি ওই ভ্যালুটা জিরো আসে, জিরো মানে কোনো কিছুই এলো না। ইজ দেয়ার এনি ওয়ে whereby a one statement is executed if the condition evaluates to a non-zero value and another statement if the condition evaluates to a zero value? তাহলে বলছে একই জায়গায় যদি প্রথমটা কোনো একটা জিরো ভ্যালু এবং কোনো একটা নন জিরো ভ্যালু আসে, তাহলে কি কোনোটাই এক্সিকিউট করবে না? না, তাহলে এক্সিকিউট করবে নিজেদের সেপারেট হয়ে। প্রথমে যে স্টেটমেন্টটা রয়েছে, ইফ এলস স্টেটমেন্টটা রয়েছে, সেইটাই যদি জিরো বা নন জিরো ভ্যালু হয়, তাহলে সেটা যেরকমভাবে কাজ করার সেরকমভাবে করবে। তারপরেরটায় আবার এসে সেইটা কন্ডিশনটা দেখে সেটাও যেরকমভাবে কাজ করার সেরকমভাবে করতে হবে। তাহলে এইভাবে যদি দেখা যায়, তাহলে বলতে হবে যে একটা ইফ এবং এলসের দুটো আমরা জায়গা পাই, দুটো রাস্তা পাই, বা দুটো আনসার পাই। একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। মানে একটা কন্ডিশনের একটা প্রশ্নের দুটো কন্ডিশন পেলাম, একটা ট্রু আর একটা ফলস। যদি স্টেটমেন্ট ব্লক 1 ট্রু হয়, তাহলে সেটা কিভাবে এক্সিকিউশন হবে সেটা বলে দিতে হবে। আর যদি ফলস হয়, তাহলে স্টেটমেন্ট ব্লক যদি 2 ধরি, তাহলে সেইখানে কীরকমভাবে এক্সিকিউশন হয়ে একদম এন্ড অর্থাৎ টার্মিনেটেড জায়গায় চলে আসবে সেটাও বলতে হবে। তাহলে এখানে একটা এন্ট্রি পয়েন্টের বা একটা এন্ট্রির বা একটা প্রশ্নের দুটো উত্তর বা দুটো পার্ট থাকবে, একটা ইয়েস অথবা নো, বা একটা থাকবে তোমার ফলস আর একটা থাকবে ট্রু। এবার ট্রু এবং ফলস দুটোকেই কিন্তু আমাদের বলে দিতে হবে, না হলে কিন্তু সেই এক্সিকিউশনটা ঠিকঠাক মতন করানো যাবে না। এটা গেল ইফ কন্ডিশনের বা ইফ এলস যে স্টেটমেন্ট ব্যবহার করব, মানে ডিসিশন মেকিং স্টেটমেন্ট যে ব্যবহার করব, তার বিভিন্ন বিষয়। এরপরে আমরা চলে আসছি 51 পাতায়, দেখো ডিসিশন মেকিং স্টেটমেন্ট উইথ ইফ স্টেটমেন্ট। ডিসিশন মেকিং উইথ ইফ স্টেটমেন্ট বলছে the if statement may be implemented in different forms depending on the complexity of conditions to be tested. The different forms are simple if statement, if else statement, nested if else statement. সিম্পল ইফ স্টেটমেন্ট জানি আমরা, তারপরে বলেছে ইফ এলস স্টেটমেন্ট। সিম্পল ইফ মানে একটা ইফ দিলেই হয়ে যাবে, সেটা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর আরেকটা ইফ এলস স্টেটমেন্ট বলতে বোঝানো হয়েছে একটা পার্টের, মানে একটা লুপের, বা এই যে ডিসিশন মেকিং স্টেটমেন্টের দুটো পার্ট হয়, যেটা আমরা আগে বলে এলাম, যে একটা ইফ পার্ট মানে ট্রু পার্ট আর একটা ফলস পার্ট। এবার ট্রু পার্টটা যদি আমরা ইফের মধ্যে রাখি, তাহলে ফলস পার্টটা এলসের মধ্যে থাকতে হবে, এখানে সেটা ওই এলস বলা হয়েছে। তাহলে ট্রু এবং ফলস দুটোকেই কিন্তু আমাদের বলে দিতে হবে যে আলটিমেটলি এদের কোথায় যেতে হবে বা কোথায় গিয়ে এরা টার্মিনেট করবে, না হলে কিন্তু প্রোগ্রামটা ইনকমপ্লিট প্রোগ্রাম। এরপরে আছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস বলতে আমরা বুঝি যখন একটা আউটার লুপের মধ্যে একটা ইনার লুপ থাকে, তাকে আমরা নেস্টেড ইফ বলি। নেস্টেড ইফ তখনই তাকে বলবো একটা আউটার ইফের মধ্যে আর একটা যখন ইনার ইফ থাকে। তার মানে একটা ইফের মধ্যে যদি আরেকটা ইফ থাকে, বা একটা লুপের মধ্যে যদি আরেকটা লুপ থাকে, তখন তাকে আমরা বলবো নেস্টেড লুপ বা নেস্টেড ইফ এলস। একের বেশিও থাকতে পারে,
আবার 2-এর বেশিও থাকতে পারে, 1-এর বেশিও থাকতে পারে, 2-এর বেশিও থাকতে পারে, অ্যাকর্ডিং টু দ্য স্পিরিট অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রামের স্পিরিট অনুযায়ী সেখানে দেখতে হবে সেখানে কতবার আমি ইফ ব্যবহার করব বা করব না। এবার এখানে বলেছে দ্য সিম্পল ইফ স্টেটমেন্ট, দ্য জেনারেল ফর্ম অফ এ সিম্পল ইফ স্টেটমেন্ট ইজ, বলে দিয়েছে ইফ এক্সপ্রেশন, স্টেটমেন্ট ইনসাইড, তারপরে কার্লি ব্রেস শেষ, স্টেটমেন্ট আউটসাইড। আউটসাইডে কী কী থাকবে? ইফ দ্য এক্সপ্রেশন টার্নস ট্রু then the statement inside will be executed, otherwise statement inside is skipped and only the statement outside it is executed। তাহলে একটা ইফের মধ্যে যদি প্রথম স্টেটমেন্ট বা প্রথম স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে সেখান থেকে আমরা ওই প্রথম পার্টটাকে এক্সিকিউট করব, সেকেন্ড পার্টটা এক্সিকিউট করব না। আর যদি উল্টোটা হয়, ফার্স্ট পার্টটা যদি ফলস হয় তাহলে সেকেন্ড পার্টটা আমরা এক্সিকিউট করব। প্রথম ক্ষেত্রে সেকেন্ড পার্টটা স্কিপ করে যাব, দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড পার্টটা এক্সিকিউট করব, ফার্স্ট পার্টটা স্কিপ করে যাব। স্কিপ মানে জাম্প করে যাওয়া। এবার এখানে এক্সাম্পলে দিয়ে দিয়েছে, এক্সাম্পলে একটা দিয়েছে দেখো, ইনক্লুড হ্যাশ stdio.h ভয়েড মেন, তারপরে int x y, x ইকুয়াল টু 15, y ইকুয়াল টু 13, তারপরে বলেছে ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই, যদি এক্স গ্রেটার দ্যান যদি ওয়াই হয় তাহলে প্রিন্ট করো প্রিন্টএফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। আর যদি না হয় তাহলে না হলে দরকার নেই, এটা সিম্পল ইফের কথা বলেছে, তাহলে আর দরকার নেই, কার্লি ব্রেস শেষ, আর তোমার ইয়েটাও শেষ, মেন ফাংশনটাও শেষ, দিয়ে আউটপুট শুধুমাত্র বলবে যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। কিন্তু যদি এটা না হয় তাহলে কোনো কিছু বলবে না, যদি না হয় তাহলে এটা কোনো কিছু বলবে না, এটা হচ্ছে সিম্পল। আর যদি আমরা বলি ইফ এলস পার্ট, তাহলে এলস পার্টের মধ্যে তখন এটা বলবে যে না, ওয়াইটা এক্সের থেকে বড়। এখানে প্রথম পার্টে বলছে এক্সটা ওয়াইয়ের থেকে বড়, যদি হয় তাহলে প্রিন্ট করো এক্স ওয়াইয়ের থেকে বড়। আর যদি না হয় সেই পার্টটা কিন্তু বলেনি, সেটা এলস পার্টে থাকার কথা, এলস পার্ট এটা নয়, এটা হচ্ছে সিম্পল ইফ স্টেটমেন্ট। সিম্পল ইফ স্টেটমেন্ট যদি হয় তাহলে একটা পার্টের মধ্যেই হয়ে যায়, নেক্সট এলস পার্টটা কিন্তু কোনোভাবে ডিসপ্লে করা হয় না বা এক্সিকিউট করার প্রয়োজন হয় না। এখানে তারপরে বলেছে প্রোগ্রাম টু ডিসপ্লে আ নাম্বার ইফ ইউজার এন্ট্রিজ নেগেটিভ নাম্বার, যদি ইউজার নেগেটিভ নাম্বার বলে তাহলে বলো। তাহলে এখানে সেরকম এই যে এন্টার অ্যান ইন্টিজার, তারপরে স্ক্যানএফ পার্সেন্টেজ দিয়ে তারপরে তোমার অ্যাম্পারস্যান্ড নাম্বার দিয়ে দেওয়া হলো। ইফ নাম্বার লেস দ্যান জিরো যদি হয় তাহলে তোমার নাম্বারটা নেগেটিভ হবে, সেই জন্যে ইউ এন্টার্ড নেগেটিভ নাম্বার, পার্সেন্টেজ ডি, তারপরে একটা তোমার /n, তারপরে নাম্বার, মানে নিচে পরের লাইনে এটা বলতে পারবে। তাহলে এটা হলো তোমার আরেকটা প্রোগ্রাম।